শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আজ 25 ফেব্রুয়ারি 2009 সালের এই দিনে পিলখানায় ঘটে নারকীয় হত্যাকাণ্ড। 25 এবং 26 তারিখ এই দুই দিনে নিহত হয় প্রায় 74 জন, এর মধ্যে 57 জন সেনা কর্মকর্তা। এই হত্যাকাণ্ড একদিকে যতটা অমানবিক, ট্র্যাজিক, তার পাশাপাশি এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে চেইন অফ কমান্ড সেনাবাহিনীর, তাতেও একটা আঘাত পড়ে। সঙ্গত কারণেই আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব এবং আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি পিলখানা হত্যাকাণ্ড, নির্মমতার 17 বছর। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বিডিআরের সাবেক সিইও মেজর অবসরপ্রাপ্ত ইমরান, রয়েছেন প্রফেসর ডক্টর এ কে মতিনুর রহমান, লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন কাজী নাজিয়া তাবাসসুম, পিলখানা হত্যাকাণ্ডে নিহত শহীদ মেজর কাজী মোসাদ্দেক হোসেনের কন্যা। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের কাছে জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই মেজর ইমরান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় পিলখানা হত্যাকাণ্ড, নির্মমতার 17 বছর। 17 বছর পার হতে চলল। এই হত্যাকাণ্ড আসলে এই দিনটি যখনই আসে আমাদের জাতির জীবনেও বলা হয়ে থাকে একটি শোকাবহ দিন। এবং এই ঘটনাটি কিভাবে দেখছেন? নিরাপত্তার জন্য কতটা হুমকি? একটি সুশৃঙ্খল বাহিনীর যেই চেইন অফ কমান্ডের কথা বলছিলাম, সেই কমান্ডকে কতটা আঘাত করলো? সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা শুনব। এটার জন্য আমাদের রক্তক্ষরণ হচ্ছে গত 17 বছর ধরেই। আমরা আসলে অনেক সময় আমাদের মানসিক কষ্টের কারণে আমরা অস্বাভাবিক আচরণও করি, এবং যাদের স্বামী মারা গেছে, স্বজন মারা গেছে, আমাদের যে কলিগরা পরিবারকে রেখে গেছে, ওয়াইফ, বাচ্চা, ছেলে মেয়েদেরকে রেখে গেছে, তাদের কষ্ট আরও তীব্র, যেটা অনুভব করতে পারে একমাত্র যারা ভুক্তভোগী। যখন এই পিলখানার এই কার্নেজটা হয়, এটা গণহত্যা বলবো আমি, এটা আমি মিউটিনি বলবো না। কারণ আমি বিডিআরে 2 বার অধিনায়ক হিসেবে ছিলাম। 15 রাইফেল, 9 রাইফেল, কুষ্টিয়াতে ছিলাম, মিরপুরে, এবং আমি সেক্টরে জিটিও ছিলাম ওখানে, এবং আমি লালমনিরহাটে ছিলাম ওখানে মানে 15 রাইফেলে। সুতরাং আমি বিডিআরের সৈনিক। শুধু এটা না, আমি বিডিআরের ক্যাম্পে লাসারিপাড়া বিওপি, এটা হলো ফেনী রামগড়ের মধ্যে, ওখানে আমি আপনার 6 মাস ছিলাম অ্যাটাচড। মানে আমার প্রথম বিডিআরের ওখানে আমার চাকরি। মানে 24 ডিপ, যেটা আমাদের চিটাগং ডিভিশন, এটাকে আমাদের তো আপনি জানেন অপারেশনাল কাজ করতে হয়। তো ওখানে আমরা অফিসারদেরকে, যেগুলি আমাদের আইসোলেটেড বিওপি দূরে খুব, সেখানে সেনাবাহিনী অফিসার রাখা হয়। তাই ওয়ান অফ দেম। আমি কুমিল্লা, আমাকে বগুড়ার থেকে ওখানে পাঠানো হয়, আমাদের এখন 6-7 জনকে। তাই ওয়াজ দেয়ার। এটা হলো রামগড়ের মধ্যে পড়ে, এতে এটা কলসের মতো, এটা কলসের মতো। যাই হোক, ঘটনা যখন ঘটে বিডিআরের এই যেটা আপনি যে ভাষাই বলেন, আমরা বলি এটা হত্যা। এখানে তখন আমি ছিলাম সিলেটে। আচ্ছা, সিলেটে আমি একটা সরকারি কাজে ছিলাম, সেনাবাহিনীর একটা কাজে। তো ওখানে আমাদের কেএমজি গিয়েছিল। তখন কেএমজি ছিল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল কিছুদিন আগে। হি ওয়াজ দেয়ার। উনি তো পরবর্তীতে বিডিআর মহাপরিচালক হয়েছিল। উনি গিয়েছিল ওইখানে শান্ত পেসিফাই করার জন্য। আমাদের হয় কি, এসআইএনটি যেটা আমাদের সিলেট ক্যান্টনমেন্ট, যেটা জালালাবাদ ক্যান্টনমেন্ট, সেখানে হাইয়েস্ট অফিসার ট্রেনিং করে, বিশেষ করে ইনফ্যান্ট্রি অফিসাররা। তো আপনি তো জানেন বাংলাদেশ সেনাবাহিনীর 80% অফিসার হলো, আর্মি হলো, সদস্য হলো সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি পদাতিকের, বেঙ্গলের। জেনারেল ওসমানী যেটার, মেজর গনি যেটার প্রতিষ্ঠাতা আছে, তো জিয়া রহমান, সেও কিন্তু এই ইনফ্যান্ট্রি। তো আমরা সব দেখতেছিলাম টিভিতে, এভরিথিং উই আর অবজার্ভিং, এবং আমাদের অসহায় লাগতেছিল যে আমরা কেন এটা দেখতেছি, কেন আমরা কিছু করতে পারতেছি না, হোয়াই ইউ আর নট গোয়িং।
তো পরে তো শুনলাম অনেক কিছু, এবং কিছু মিডিয়া খোলামেলা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু মিডিয়ার সাংবাদিক উস্কানিমূলক কথাবার্তা বলতেছিল, দে আর টেলিং সাম আদার স্টোরিজ, যেটাকে আরে কেমনে আগুন ধরানো যায় আর কি, মানে কি বলে ওইটাকে ভাই, ওই যে আলু পোড়া, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া। এরকম একজন মহিলা সাংবাদিক ছিল, আমি তার নাম বলতেছি না। তো আমি বিডিআর যেহেতু 6 বছর 7 বছর চাকরি করেছি প্রায়, বিডিআর সোলজার সম্পর্কে আমি এটুকু বলতে পারি, দে আর মাস মোর লয়াল দ্যান এনি আদার সোলজার, এবং দেয়ার ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি স্ট্রং। বিডিআর আমি রিক্রুটমেন্টও করেছি, আমি নিজে রিক্রুটমেন্ট করেছি, কয়েকশো বিডিআর আমি ভর্তি করেছি। আমি এলাকার চেয়ারম্যানের সেলে ভর্তি করেছি, মেম্বারের সেলে ভর্তি করেছি, এবং বিডিআরের ছেলেরা, আমরা কিন্তু একটা হাইট আছে ওদের স্ট্যান্ডার্ড, সেনাবাহিনীতে আমরা ওই হাইট দেখি না। সেনাবাহিনী হাইট হলে 5 ফিট 4 হলেই হয়, আর বিডিআরের হাইট আমরা 8, 9 এরকম অ্যাভারেজ ধরি। এবং বিডিআরের সৈনিক আমি আপনাকে বলবো সবচেয়ে স্মার্ট সৈন্যদের মধ্যে, এবং ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এলাকায়। আমি অন্তত এইগুলি বলতে পারবো, কারণ আই হ্যাভ সিন বাই মাইসেলফ, আই হ্যাভ রিক্রুটেড। তো যাই হোক, তো যখন এই বিডিআর এটা হলো, তখন আমরা যে ওই তখন কি একটা প্রোগ্রাম চলতে স্টোরিজ আর বট ইন ফ্রন্ট, আসলে দিজ আর না, বিডিআর প্রচন্ড পরিশ্রম করতে পারে। আমাদের আর্মির সোলজারকে আমি বলি, আপনি আর্মির সোলজার 5টায় উঠবে, সে ওই পিটিতে যাবে, 6টায় শুরু হবে, 6:40 পিটি শেষ, 7টার মধ্যে সে নাস্তা খাবে, নাস্তা খেয়ে 12টা 12:30 মধ্যে ডিউটি করবে। তার ওই 12:30 পারলে ছেড়ে দিতে হবে, কেন ওই সিওর উপরে ব্রিগেড কমান্ডার আছে, ব্রিগেড কমান্ডার জিওসি আছে, সুতরাং তাকে 1 মিনিট দেরি করা যাবে না। এখন ললিপপ সোলজার যেটাকে বলে আপনার, কেউ যে ইয়াদরে আর কি, জামাইয়াদরে থাকে আর কি, বুঝছেন। আর বিডিআর হলো কীরকম, আপনি বিডিআরকে অনেকটা 29 পুলিশ বলে এটাকে। আচ্ছা, অনস আপন টাইম ইট ওয়াজ কমান্ডেড বাই পুলিশ অলসো, ঠিক আছে, এবং বিডিআর নিজস্ব কিছু অফিসার ছিল। তো বিডিআরে আমি বললাম না, আমি ক্যাম্পে বিডিআরের সাথে 6 মাস থেকেছি, আমি বিডিআর হেডকোয়ার্টার পিলখানেজ থেকেছি, আই ওয়াজ ইন দ্য বর্ডার 2 টাইমস। সুতরাং আমি খুব কাছে থেকে দেখছি এদেরকে। এরা 24 ঘন্টা পেট্রোলিং থাকবে, একটা টহল যাচ্ছে আর একটা টহল আসতেছে, এবং টাইমলি আউট হবে, টাইমলি ইন হবে। তাদের প্রবলেম কি, হ্যাঁ তাদের লিমিটেশন আছে কিছু। সেনাবাহিনীকে যেভাবে আমরা এন্টারটেইন করি বা লুক আফটার করি, যেরকম অফিসার আছে, তাদের সেরকম নাই। একটা কোম্পানি বিডিআরের একই স্টেট আর্মির মতো, কিন্তু সেখানে একজন সুবেদার সাহেব তাকে দেখে, কোনো অফিসার নেই। একবার পয়েন্ট আসছিল যে অফিসার দেওয়া হোক, কারণ তারা প্যারামিলিটারি, তারা আমাদের প্রথম ফার্স্ট লাইন, তারা প্রথম অ্যাটাকটা অ্যাবজর্ব করবে, তারা হ্যাঁ হোল্ড করবে এনিমিকে। তো আপনি যদি একটু ইতিহাসের দিকে তাকান, আপনি রৌমারি পদুয়ার দিকে তাকান, বিডিআর হাউ দে ফট দি ব্যাটল, কয়টা বিডিআর ছিল, পুরা কোম্পানি হল্ড করে দিছে ইন্ডিয়ান, ঠিক আছে। তো এবং ওখানে ছিল 8টা বিডিআর, তখন পরে 20টা, তারপরে আশেপাশে থেকে আসছে। তো বিডিআরের সাহস, যে ক্যাপাবিলিটি, এবং তারা মাঠে সবসময় যুদ্ধের মধ্যে, সেনাবাহিনী কিন্তু ট্রেনিং করে, এক্সারসাইজ করে, যুদ্ধ করে না, যুদ্ধ করে তারা হিল ট্যাক্সে যায়। সুতরাং এই বিডিআর কেন এরকম বিগড়ায় গেল, হোয়াই ডিড দে ডু ইট? ইট ওয়াজ এ পলিটিক্যাল প্রবলেম, ইট ওয়াজ এ কনস্পিরেসি। সাম পিপল, আপনি জানেন এখানে লেদা লিটনের নাম আসছে, এখানে তাপসের নাম আসছে, এখানে ওই যে নানকের নাম আসছে, এখানে মির্জা আজম এমপির নাম আসছে, বাংলা ভাইয়ের কিন্তু আত্মীয় মির্জা আজম এমপি, ঘনিষ্ঠ আত্মীয়, তার বোনের জামাই বা এরকম এই গুলজার সাহেব, কর্নেল গুলজার কিন্তু অ্যারেস্ট করেছিল, হি ওয়াজ ইন র্যাব। তো অনেক সাকসেস স্টোরিজ আছে র্যাবের। র্যাবকে আমরা যতই মন্দ কথা বলি বা অনেক পরে হয়তো আপনি, হ্যাঁ তারা ডেভিয়েট হয়েছে, কিন্তু যে পারপাস নিয়ে তাকে তৈরি করা হয়েছিল, সেই পারপাসে যদি সরকার ইউজ না করে, সেটা তো মানে অন্যায়, সেটা তো মানে অ্যাকসেপ্ট করা যায় না। কারণ আই হ্যাড এ টক উইথ জেনারেল, আমাদের আলতাফ হোসেন চৌধুরী, উনি কিন্তু এইটার ইনভলভমেন্টে ছিল, এই যে আইডিয়া র্যাব তৈরি করা, উনি এটার একজন, হি ইজ ওয়ান অফ দ্য ম্যান এটার পিছনে। তো স্যার আমাকে নিজে বলছে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, আমি স্যারকে বললাম, স্যার আপনাদের এইরকম এটা, বলে ইমরান আমরা তো এই উদ্দেশ্যে ব্যবহার করছি, মানে তৈরি করছি, কিন্তু এটাকে যে পলিটিসাইজ করা হবে পুলিশের মতো, তাহলে এটা তো আর ইয়ে হয় না। হ্যাঁ কম বেশি হয়েছে সব সরকার আমলে, কিন্তু এইভাবে ঢালাওভাবে আপনি অনেক কিছু জানেন, আমিও জানি, আমরা মিডিয়ায় দেখেছি এবং বাস্তবে অনেক কিছু ঘটনা দেখছি। সুতরাং এই বিডিআরের দেখেন, কেন বিডিআরকে আমি বলি 1200 থেকে 1300 বিডিআর, ওখানে প্যারেড ছিল, ওখানে কিন্তু ওই আমি বিডিআরের একাধিক প্যারেড করেছি। আমি ব্রিগেডিয়ার বাড়ি, উনি এখন আমেরিকাতে আছে,
আমরা উই হ্যাড বিন ডুইং দি প্যারেড, এবং আমরা প্রধানমন্ত্রী ওই প্যারেডের পরে ওইখানে কিন্তু ডিনার হয় একটা, ওই ডিনারে প্রতিবার প্রাইম মিনিস্টার যাবে। ম্যাডাম খালেদা জিয়া গেছে, মরহুম আমাদের প্রধানমন্ত্রী, তো হাসিনাও আগে গেছে, কিন্তু ওই দিন কিন্তু যায়নি, বিকজ হি ডিড নট গিভ দ্য ক্লিয়ারেন্স, হি ওয়াজ নট গিভেন ক্লিয়ারেন্স। তার মানে কি বিষয়গুলোর সাথে মানে আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন, হ্যাঁ, এটা আমি একেবারে আমি তো আগে থেকে বলে আসছি যখন আমরা এই ষড়যন্ত্রের ব্যাপারে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো আপনার কাছে। একটু শুনে আসি, প্রফেসর ডক্টর এ কে মতিনুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে। প্রফেসর ডক্টর এ কে মতিনুর রহমান, যে বিষয়টি আমরা বলছিলাম, এই যে হত্যাকাণ্ড, এটি কেবলমাত্র দেশের ভেতরেই না, দেশের বাইরে থেকেও কেউ কেউ বলছে নানা রকম ষড়যন্ত্রের বিষয়, আমাদের নিরাপত্তার ক্ষেত্রে কি ধরনের হুমকি হলো বলে মনে করেন? মানে এটা কি এখনকার নিরাপত্তার জন্য না তৎকালীন সময়? তৎকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত সার্বিক যে নিরাপত্তা। আমি প্রথমেই 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে হত্যাযজ্ঞ, নির্মম যে হত্যাযজ্ঞ, যারা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সেই সাথে সেই পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনার এই প্রশ্নের উত্তরে আমি জাস্ট একটু ফিরে যাই। উনি যেহেতু কর্মরত ছিলেন বিডিআরে, এই তখন আমি আর্মিতে ছিলাম। এই 2009-এর 25 ফেব্রুয়ারি আমার বন্ধু তখন আপনার রাজশাহীতে মেজর এস এম রবিউল হাসান, মেজর রবি, উনি চিনবেন, এবং নওগাঁর এসপি মোফাজ্জল হোসেন মাহিন আমাকে ফোন দিয়ে বললো যে তাদের একটা বিডিআর সপ্তাহ হয়, এবং তারা ইনভাইট করলো যে ওখানে সব বন্ধু মিলে আমরা জাস্ট আড্ডা দিব। তো আমি কনভিন্স এটা ভালো একটা সুযোগ। হঠাৎ করে আমার কেন যে রাত্রেবেলা মন টানলো না যে আমি কেন সামহাও এমনি কোনো ইচ্ছারা, সকালবেলা আমি টিভি খুলে দেখি যে এই দুর্ঘটনাটি ঘটেছে পিলখানায়। তখন আমি মেজর রবিকে ফোন দিই, তার ফোনে আমি রিচ করতে পারি না। পরে তার ছোট ভাইকে ফোন দিই, বলল যে সে দৌড়ে পালিয়েছে রাজশাহী ক্যান্টনমেন্টে। আচ্ছা, তো এটি বললাম এই কারণেই যে আল্লাহ হয়তো আমার হায়াত রেখেছে। এরকম আমি শাকিল সাহেবের ঘটনা দেখেছি, তার বন্ধুরা এসে তার বাসায় ওদিক ছিল এবং সেখানে তারাও হত্যাকাণ্ডের সম্মুখীন হয়েছে। জাস্ট 2 থেকে 3 মাস পর মেজর রবির পোস্টিং হলো খাগড়াছড়িতে। আচ্ছা, আমি তখন তাকে, আমরা একসাথে, আমি একটা চিটাগং একটা অফিসিয়াল কাজে গিয়েছিলাম, তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে বন্ধু তুমি বলো যে এই ঘটনাটি, এই বর্তমান যে হাসিনা সরকার, এটি কেন ঘটাবে? আমি যদি ধরে নিই তর্কের ক্ষেত্রে, কারণ সে তো স্টেবল একটা সিচুয়েশন চাবে। তখন ও আমাকে বললো যে তোমাদের ধারণা যেটি, এটি জনগণের পারসেপশন, কিন্তু ভেতরের ঘটনাটি হচ্ছে আমাকে ট্রান্সফার খাগড়াছড়িতে কেন করলো, করে তদন্ত চলতেছে। তার মানে আমি রাজশাহী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত, সেকেন্ড ইন কমান্ড, তাহলে এই তদন্ত চলাকালীন অবস্থায় আমার তো তথ্য প্রয়োজন হবে, মানে আমার সাথে কানেক্টিভিটি তৈরি হবে, কিন্তু আমার সাথে যাতে কানেক্টিভিটি তৈরি না হয়, যাতে ডিসকানেকশন হয়ে যায়, সে কারণে আমাকে খাগড়াছড়ি ট্রান্সফার করা হচ্ছে। এটা এই ঘটনাটা আমি শুরু করলাম। সেই ক্ষেত্রে দেখেন যে যেটা উনি বলেছেন যে মিউটিনি, আমি ওনার সাথে একমত, এটা মিউটিনি, এটার হত্যাযোগ্য এবং পরিকল্পিত হত্যাকাণ্ড। এখন আমি আসি যে এই কিলিং মিশনটি 57 জন সেনা কর্মকর্তা, এবং যতদূর সম্ভব জানি যারা চৌকস সেনা কর্মকর্তা, তারা কিন্তু বিডিআরে তাদের পোস্টিং, মেজর গুলজার সাহেবও ছিলেন, যিনি একসময় র্যাবে থেকে আপনার অনেক চ্যালেঞ্জিং ভূমিকা পালন করেছেন। একটা কারেকশন দিই, সেটা হচ্ছে বাংলা ভাই আসলে আপনার এই কি বলা যায় মির্জা আজমের আত্মীয় নন। মির্জা আজমের যিনি হচ্ছেন আপনার ভগ্নিপতি, সেটা হচ্ছে শায়েক আব্দুর রহমান, আর বাংলা ভাইয়ের বাড়ি বেসিক্যালি বগুড়াতে, কিন্তু উনি আস্তানা গিয়েছিলেন হচ্ছে আপনার এই যে রাজশাহী বাগমারাতে, রাইট। এবং সেখানে আপনার শায়েক আব্দুর রহমানের সাথে তাদের একটা কানেক্টিভিটি তৈরি হয়। এনিওয়ে, সেটা ভিন্ন একটা আলোচনার জায়গা। এখন আমি আসি যে আমরা ওই দিন যে ঘটনাটা দেখেছি, ডিএডি তৌহিদ সাহেবের নাম আসছে, তখন প্রধানমন্ত্রীর সাথে উনি তার দপ্তরে, এদিকে ঘটনা ঘটছে। ফর্চুনেটলি ওই সময় লেফটেন্যান্ট কর্নেল বেনজির সাহেব আমার খুব ক্লোজ, উনি তখন সাভার ক্যান্টনমেন্টের ছিলেন। আমি তাকে ফোন দিলাম, বললো যে আমরা একটু মার্চ করছি দিকে, পিলখানার দিকে। আচ্ছা, এই যে যখন দুর্ঘটনাটি ঘটছিল আর কি। প্রশ্ন হচ্ছে যে এর বেশি কথা তখন তার সাথে হয় না, বললো যে আপনার সাথে পরে কথা বলবো। আমার আগ্রহের জায়গাটা হচ্ছে যে এই ঘটনাটি যখন ঘটে, আপনি দেখেন শুধুমাত্র ওই 57 জন সেনা কর্মকর্তা এবং অন্যান্য যে 74 জনকে হত্যা করা হয়েছে,
এটি শুধু নয় কিন্তু তাদের যে পরিবার পরিজন তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে, মানে যেটা স্বাধীন বাংলাদেশে না, আমার মনে হয় পৃথিবীর কোনো ইতিহাসে এরকম একটি সুশৃঙ্খল বাহিনী যেটি রাষ্ট্রের নিরাপত্তা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যে জড়িত, সেটি যে পরিকল্পিত একটা হত্যাযজ্ঞের সম্মুখীন হয়, এটি আসলে নিঃসন্দেহে রাষ্ট্র। আমার বিশ্লেষণ হচ্ছে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তৎকালীন সময় যেটি ঘটনা হচ্ছে সেটি হচ্ছে যে যাতে এই রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রের যে একটা গুরুত্বপূর্ণ অর্গান এটা যেন দুর্বল হয়, যাতে এই রাষ্ট্রকে আমি মনে করি যে যারা আধিপত্যবাদ তারা আসলে এটিকে, এবং তৎকালীন সময়ের যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার ইন্ধন ছাড়া এই ঘটনাটি কখনোই ঘটতে পারে না। কারণ বাংলাদেশের এক গোয়েন্দা সংস্থা আছে এবং নিশ্চয়ই তারা একটা টাইম টু টাইম রিপোর্ট করে। আমাদের মতো ক্ষুদ্র মানুষের সম্পর্ক তো বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট নেয়। এখন আপনি দেখেন যে ওই সময়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল সাহারা খাতুন, এবং উনি আসলেন, কিছু অস্ত্র উদ্ধার করলেন, জাস্ট একটা নাটকের মতো সব কিছু দেখা গেল। আমি এই ঘটনার মধ্য দিয়ে একটু অজুহাত খুঁজতে চাই, সেটা ডাল ভাতের একটা প্রোগ্রাম ছিল, রাইট, যে বলা হচ্ছে এটা অসন্তুষ্টি কাজ করেছে। ডাল ভাতের প্রোগ্রামকে কেন্দ্র করে অসন্তোষ এবং সেই অসন্তুষ্টির মধ্য দিয়ে 57 জন সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারের প্রতি নির্মম মানে অত্যাচার, এটি আসলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমি এখন আসলে দেখেন, এই বিডিআর আগে ছিল ইপিআর, রাইট, তারপরে বিডি, এবং এটাকে নাম পরিবর্তন করে নিয়ে আসা হলো বিজিবিতে। কোশ্চিনটা হচ্ছে যে এই ঘটনাটির মধ্য দিয়ে বাংলাদেশের ওই সময়ে অর্থাৎ 2009 সালের 25শে ফেব্রুয়ারি এই রাষ্ট্রযন্ত্রটাকে জাস্ট একটা বিকলাঙ্গ করে রাষ্ট্রকে যেমন খুশি তেমন নিয়ন্ত্রণ করা, এটি ছিল আসলে তখনকার সময় মূল পরিকল্পনা। যদিও কিছু নাম আসছে যেটা মেজর ইমরান সাহেব বলেছেন, আমি মনে করি ওই সময় যে তদন্ত হচ্ছে, তদন্তর যে রিপোর্টগুলো হচ্ছে, দেখুন অনেক নির্দোষ ব্যক্তি কিন্তু শাস্তির আওতায় আসছে, আবার দোষী যারা তারা কিন্তু শাস্তির আওতায় আসে নাই। পরবর্তীতে এটির উপর আরেকটি কমিশন গঠিত হয়েছে, আমি যতটুকু জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, এবং আমি মনে করি যে যেই হোক না কেন, যদি একটা দেশের প্রধানমন্ত্রী দেশ থেকে পালাতে পারে, একটা বায়তুল মোকাররমের মতো জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালাতে হবে, এরকম একটা সিচুয়েশন যখন একটা দেশে তৈরি হয়, আমি মনে করি যে এই হত্যাকাণ্ডের সাথে সে যত বড় ব্যক্তি হোক না কেন, তাকে নিশ্চিতভাবে এই বর্তমান যে সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে, আমি দাবি করব আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটি হচ্ছে যে এর একেবারে নিখুঁত, নিরপেক্ষ, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দোষী যারা আইডেন্টিফাই হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব এবং স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে, এটি আমরা দাবি করি। এবং তাদের হয়ে একজন নাগরিক হিসেবে আমি মনে করি এই ঘটনাটি হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মেজর ইমরান, আপনি বলছিলেন ষড়যন্ত্রের বিষয়ে, আসলে এই ষড়যন্ত্র কোন কোন দিক থেকে হতে পারে বলে আপনি মনে করেন? এটার ষড়যন্ত্র, এটা তো লম্বা ইতিহাস, তবে একটু খালি আপনাকে বলে দিই। প্রথমত হলো আমাদের যেটা রৌমারিতে একটা বিডিআর এবং বিএসএফের যুদ্ধ হয়েছিল, খণ্ডযুদ্ধ, সেখানে প্রচুর বিএসএফ মারা যায়। আচ্ছা, বিএসএফ একটা অ্যাডভার্স ল্যান্ড আছে আমাদের পদুয়াতে, যেটা স্বাধীনতার আগে আমাদের ছিল পাকিস্তান আমলে, এবং স্বাধীনতা যুদ্ধের সময় তখন মুক্তিযোদ্ধারা ওখানে ঘাঁটি গেড়েছিল। তো ওইটাকে একসময় ইন্ডিয়া তাদের দাবি করে এবং জায়গাটা দখল করে ফেলে। আচ্ছা, এটা আবার উদ্ধার করতে জেনারেল ফজলুর রহমান, এলএম ফজলুর রহমান, মেজর জেনারেল ফজলুর রহমান, উনি একটা জানতে পারে, সেটা কমান্ডার ছিল তখন বোধহয় কর্নেল এহতেশাম, সিলেটের যে পদুয়ারিটা, আর উনি পরে মেজর জেনারেল হিসেবে রিটায়ার করে, জেনারেল এহতেশাম, হি ওয়াজ রংপুর জিওসি, পরে ওনাকে প্রিম্যাচুর রিটায়ারমেন্টে দেওয়া হয়। তো ওইটা যখন আমাদের লোক ক্যাপচার করে ফেলে ওই যে পদুয়া, তখন ওইটার প্রতিশোধ হিসাবে দ্যাট ওয়াজ টেকেন সিরিয়াসলি বাই ইন্ডিয়া, যে এটা হাউ ক্যান দে লুজ দি গ্রাউন্ড। তো কীভাবে করছিল, আমাদের দুই ক্যাপ্টেন ওদেরকে লজিস্টিক সাপোর্টটা ইন্ডিয়া থেকে যে আসতো, ওই পথে ওদেরকে অ্যাম্বুশ পেতে করে ব্লক করে দেয়ার স্টপ, তা উইদাউট ফুড দে ক্যানট সার্ভাইভ। আচ্ছা, আচ্ছা, যার জন্য দে হ্যাড টু লিভ।
তো এইটা ভিতরে তারা রাখছে আর কি, এইটারই একটা রিয়াকশন হিসাবে। সেটা তো বোধহয় 2003-04-এর দিকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই শোনেন, ওই তো বললাম এটা তো ভিতরে তারা আঘাত পেয়েছে বা তাদের মানে মানতে পারেনি তারা মানসিকভাবে, দে আর নট মেন্টাল, বাট ইট ইজ আওয়ার ল্যান্ড। এরপরে যখন আসলো ওই ওরা এটার একটা দেখলো কোথায় একটা ভালনারেবল বিওপি আছে, যেটাকে আমরা সেই সময় কি ফজলুর রহমান সাহেব মহাপরিচালক ছিলেন? পদুয়ার ওইটাই, হ্যাঁ ওইটা ছিল রৌমারিটার সময় হলো, তখন উনি আসি আর কি এটা। আচ্ছা আচ্ছা। এখন তখন চিন্তা করলো যে ঠিক আছে, রৌমারিটা হয়ে কি এমন একটা জায়গা, আপনার এটা হলো ময়মনসিংহ এবং ওই যে এটাকে বলে যে শেরপুর বা এই বেল্টের মধ্যে নদী এলাকা, ব্রহ্মপুত্র নদী দিয়ে আমি ফিজিক্যালি গেছি ওখানে, হ্যাভ গন দেয়ার, হ্যাভ সিন দিয়া। তো ওখানে দেখলে হ্যাঁ এইটা আমাদের জন্য ইজি হবে, এরকম একটা বিএসএফ একটা নিছে আর কি, যে ওরা একটা হিরোইজম দেখাবে আর কি, দে উইল ডু সামথিং যাতে তাদের ট্রুপসের মরাল বা তাদের ইমেজ তারাও পারে, দে ক্যান ক্যাপচার অলসো। আচ্ছা। ওইখানে তারা ভোরবেলায় ওইরকম একটা অ্যাটাকে গেছিলো আর কি, ডন অ্যাটাক বলে আর কি আমরা। তো আমাদের ওখানে বিওপির আশেপাশে তো বাংলাদেশি আমাদের মানুষ, কৃষক মাঠে গেছে, তো দেখছে যে সামবডি ইজ কামিং, এরকম ফৌজের তো ওরা বুঝে, ও তো বিডিআরকে দেখে। তারপরে হঠাৎ করে ওকে একজন জিজ্ঞেস করছে যে এখানে বিওপিটা কোন দিকে, বিডিআরের ক্যাম্পটা কোন দিকে, পোস্টটা। ওই বাঙালি তো যাই বলেন, দে আর ভেরি উইটি, বুঝছেন, এবং খুব সাহসী। সে বুঝছে, সে করছে কি, এই ড্রেস যেহেতু মেলে না, এত বিএসএফ এর ড্রেস, এটা তো ব্ল্যাক ক্যাটের বা ওই যে অন্য ড্রেস, সুতরাং সে রং ডাইরেকশন দেখাই দিছে, বলছে এদিকে এদিকে বলে সে করছে কি, পিছন দিয়ে এসে বিওপিতে এসে বলছে এরকম ওস্তাদ, এরকম কিন্তু আমরা দেখলাম বিএসএফ এর লোকজন অনেক লোক, 150-200 লোক এরকম কিন্তু ঢুকছে এবং আপনাদের ক্যাম্পের কথা জিজ্ঞেস করতেছে। তো বিডিআর ওই হয় কি, ওটা অ্যালার্ম একটা স্কিম আছে, স্ট্যান্ড টু সাথে সাথে করে স্ট্যান্ড টুতে চলে গেছে। আর যেগুলি আমরা অনেক দূরে পোস্টগুলি আইসোলেটেড, ওই পোস্টগুলিকে আমরা করি অগমেন্ট করি বড় অস্ত্র দিয়ে, মেশিন গান দিয়ে। আচ্ছা। নর্মালি সব বিপদে করি না, যেটা মনে ওকে টিকে থাকতে হবে এত ঘন্টা, রিইনফোর্স যাবে, বাই দ্যাট টাইম হি মাস্ট হোল্ড দ্য এনিমি। এই জন্য ওরা করে কি, সাথে সাথে স্ট্যান্ড টুতে গিয়ে সব ওই এমজি লাগিয়ে বসে যায়, বুঝছেন। কারণ একটা এমজি তো বিশাল, মানে মিনিটে 500 গুলি বের হয়। আচ্ছা। আমাদের ব্রিটিশও আছে, চাইনিজও আছে। তো যেদিক দিয়ে অ্যাটাকটা আসছে ওই দিকে এমজি লাগানো ছিল। সো ওইটাকে পুরা তারা গোলা বারুদ নিয়ে যত আছে তাদের সব লাগাও, 150-200 মানে 1500-2000 গোলা বারুদ কমসে কম থাকে, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন বলে আর কি, রিজার্ভও থাকে। তো এর মধ্যে ওরা তো ওই যে ক্রলিং করে বা গোপনে নিয়ে কাবার নিয়ে আসছে। ওরা বুঝছে যে এটা মানে ঘুরে ঘুরে পরে এরা বুঝতে পারছে, ওই কম্পাস ধরছে, ম্যাপ ধরছে, বলছে না এদিকে তো রং ডাইরেকশন। যাই হোক একটু এলোমেলো হওয়ার পর তারা কিন্তু আস্তে আস্তে বাই দ্যাট টাইম আওয়ার পিপল আর রেডি। যখন ইয়ে করছে তারা পুরা বাই অর্ডার ব্রাশ। আচ্ছা। ওখানেই আমি যতটুকু জানি, যেহেতু আমি আই ওয়েন্ট দেয়ার, ওখানে একজন আমাদের বিডিআর এক্স হাবিলদার এমপি এবার, তো বললাম কত কথা, 60 থেকে 70 জন ওইখানে গুলিতে ধরা খাইছে। আচ্ছা আচ্ছা। তো এবং 30 জনের বোধহয় লাশই তারা পরে ইয়া করতে হয়েছে ওখানে। তারপরে বাঙালি তো বললাম না, দাটা নিয়ে যার যা আছে ওগুলো নিয়ে তারাও জয়েন করছে, এবং তারা বলছে আপনার খাবার দাবার চিন্তা নেই, সব আমরা আনবো, এভরিথিং ওয়াজ রেডি। এটা কত সালের দিকে? এটা হলো ওই যে কি বলে 3-4-এর দিকে, আমি এক্স্যাক্টলি যাই হোক। তো দে আর দ্য বিগ ম্যাসাকার। তা আপনি জানেন, পরে তো বডি পাওয়া গেল ডিকম্পোজ, ওটা একটা বাসে করে খিলে এনে তারপর তাকে ওই বাঙালির আগে ইয়া করছে, ফিজিক্যালি দা দিয়ে এই দিয়ে অনেকভাবে অত্যাচার ইয়া করছে, ক্ষোভে যেটা হয়, কারণ বিডিআর অনেক অত্যাচারও করছে ওই এলাকায়। হয় বিএসএফ ঢুকে করে কি, মদ খেয়ে চলে আসে আমাদের বর্ডারে। হয়তো দেখেন ওই যে গরিব মানুষের বাড়িঘর থাকে না বর্ডার লাইনে, ওই সব জায়গায় এই পুলিশের যে ক্যারেক্টারগুলি থাকে এরকম মদ্যপায়তা যায়। এবং আমি নিজে বিএসএফ অস্ত্র সহ ধরায় নিয়ে আসছে পাবলিকে আমার কাছে লালমিহাটে। তো আমি বললাম, আমার খবর ছিল স্যার এরকম একটা বিএসএফ মদ খেয়ে বাংলাদেশে ঢুকে আমাদের বাড়ি ঘরে হামলা করছে, তো আমরা বাঙালিরা স্যার ওকে ধরে এখন আমরা স্যার ওই যে বিডিআর ক্যাম্পে নিয়ে যাচ্ছি। আমি যাও নিয়ে যাও, তা তোমরা কীভাবে ধরলা? কয় স্যার আমরা ওই আসছে আমাদের দেশে, তাকে খুব ইটি করে মধ্য অবস্থায়
তারপরে মারধর করছে, যেটা হয় রাগে ক্ষোভে, বাড়ি করে হামলা করা হয়েছে, মুরগি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, এটা কিন্তু বর্ডারে করে এগুলো আমাদের আসে না অনেক কিছু খবরে। পরে আমি আমাকে সেক্টর কমান্ডার ইন্ডিয়া থেকে ওই যে ওদের টেলিফোন করছে, তা উনি তো আমাদের সেনাবাহিনী, হি ইজ অ্যান এক্স আর্মি অফিসার, তা হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, ওই আমাদের 71 যুদ্ধ করছে আমার টেলিফোন করছে, আমাদের হটলাইন থাকে ওই বিডিআরের সাথে, ওই বিএসএফের একটা লাইন CO to CO থাকে আর কি, কমান্ড্যান্ট আর ইয়ে। তা আমার টেলিফোন করছে, সে আমার ডিটেলস জানে, ইমরান আমি তো বর্ডারে দাঁড়িয়ে আছি সৈন্যরেখায়, আমি তো যাব না, এটা বুড়িমারি এলাকা আর কি, স্থলবন্দর, পাটগ্রাম, বুড়িমারি, 3 বিঘা করিডোর, আই উইল নট লিভ আনটিল ইউ হ্যান্ড ওভার মাই বিএসএফ। আমি তো জানি। আমি বললাম স্যার কী হয়েছে? বলে এরকম, বাট এখন এটা তোমার বিডিআর ক্যাম্পে আছে, তো তাকে যদি না দাও আমি কিন্তু সারাত এখানে থাকবো। রাত্র অনেক বাজে তখন, অ্যাজ হি ইজ অ্যান এক্স ফোর্স। আমি বললাম স্যার আপনি চিন্তা করেন না, আই উইল মেক হিম রিচ টু ইউ অ্যান্ড ইউ জাস্ট ওয়েট। আমি কিন্তু গাড়ি নিয়ে গিয়ে তারপর তাকে ওই যে অস্ত্রসহ, উনি বলছে ইমরান অস্ত্র যদি না দাও আমার চাকরি থাকবে না, আই উইল লুজ এভরিথিং। আমি ওইভাবে ওনাকে ওইভাবে বুঝিয়ে দিয়ে আসছি। এই জন্য আপনি মনে করছেন যে এই ধরনের ঘটনাগুলোর কারণে তাদের ভিতরে যে এটা ওই যে প্রতিশোধ ক্ষোভ, এইটার জন্য একটা ব্যাপার। আর পলিটিক্যাল কারণ আছে। আপনি কি আরও পিছনে যেতে হবে, 75-এ যেতে হবে আপনাকে, 15ই আগস্টে যেতে হবে। শেখ মনি ওয়াজ কিল্ড বাই সেনাবাহিনী। সেখানে শেখ মনি কে ছিল? শেখ মুজিবের ভাগ্নে। এবং সে তো আমরা জানেন ওখানে ইন্ডিয়াতে তারা যুদ্ধ করে নেই, তারা ইন্ডিয়াতে ছিল। দে আর ডিফারেন্ট। এই খসরু এই যে শেখ মনি, এরা কিন্তু পলিটিক্যাল একটা উইং ছিল, এবং তারা কিন্তু ওখানকার রয়ের যে তাদের ছিল, এবং জেনারেল ওসমানীকে তারা ফলো করতো না। সুতরাং এই যে পিতৃহত্যার তাপসের তাপসের সাথে কিন্তু একটা ছিল এখানে তাদের এই যে সম্পর্ক। এবং তাপস বিডিআরের মসজিদে গিয়ে নামাজ পড়তো বিলখানায়। আচ্ছা। এবং ওখানে যে সিদ্দিক ছিল, ইমাম সিদ্দিক এগুলি দেখছে অনেকবার। এবং সিদ্দিক যখন এটা বলতে গেছে সত্য কথা, ইমাম তো সবাইকে রেসপেক্ট করে, অফিসাররাও রেসপেক্ট করে, সৈন্যরাই, তখন কিন্তু ইমামকে কিন্তু পিটিয়ে মারা হয়, এই যে সিদ্দিক সাহেবকে। আচ্ছা, ঠিক আছে। সুতরাং এরকম আপনি আরও ঘটনা আছে। আমি মেহেদি নামে একটা সৈনিক জানি, সে প্রধানমন্ত্রীর তখন তার আনা হয়েছিল তাকে, ওই যে তার অফিসে, ওই যে মিউটিনির এবং এদেরকে কিন্তু আর পাওয়া যায়নি। দে আর ডিসপাসড। তাদেরকে হোটেল সোনারগাঁ থেকে না কোন হোটেল থেকে এনে খানা খাওয়ানো হয়েছে। হাউ ক্যান ইউ আপনি আনন্দে খাওয়াচ্ছেন, আপনি তো দুঃখ কষ্ট থাকলে তো খাওয়ানোর কথা না। ঠিক আছে, একটু শুনে আসি। প্রফেসর ডক্টর মতিনুর রহমান, এই ঘটনায় বিচারও সম্মুখীন করা হয়েছিল, সেই বিচারগুলো নিয়েও বিতর্ক আছে, আপনি যদি সেই বিষয়টিও একটু উল্লেখ করেন। ঘটনা যখন ঘটে এবং তার পরবর্তীতে যে বিচারের যে কাঠামো তৈরি করা হয়, এটা তো সঙ্গত কারণেই জনমনে তো প্রশ্ন অনেকগুলো রয়েছে। এটা আপনারও রয়েছে, আমারও রয়েছে, সাধারণ মানুষের রয়েছে। কারণ যাদের রাষ্ট্রীয় ক্ষমতার তত্ত্বাবধানে থেকে এই ঘটনাটি ঘটে, তাদের মাধ্যমে যদি আপনি আমি বলি ইনকোয়ারি যদি আপনি করেন বা কমিশন গঠন করেন, তো সঙ্গত করেন সেটাও তো একটা ম্যানুফ্যাকচার হবে, কোনো সন্দেহ নেই। যেটা এখন আমরা দেখছি যে একের পর এক তখন মানুষ যেগুলো সেই এলাকায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টু, তাকেও জড়িত করা হয়েছিল। হ্যাঁ, জড়িত করা হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে। এটাও তো আছে যে নাসিরউদ্দিন আপনার এই যে পিন্টু সাহেবকে তো জেলেই মৃত্যুবরণ করতে। তো সুতরাং এই ঘটনাগুলো তো নিঃসন্দেহে মানুষের মধ্যে প্রশ্ন চলে আসে। তা আমি যেটা মনে করি, বিচারের যে প্রহসন, এটা তো শুধুমাত্র একটা ঘটনা না, অনেকগুলো ঘটনাই রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় ছিল বা ক্ষমতায় থাকে তাদের একটা প্রহসন তৈরি হয়। দুর্ভাগ্য হচ্ছে যে আমি বাংলাদেশে বা যে কোনো দেশে, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে ঘটনা যে দুর্ঘটনাগুলো ঘটে না তা না, কিন্তু এরকম একটি বড় ঘটনা অতীতে কখনো ঘটে নাই। তো এখন আরেকটু কথা যেটা মেজর ইমরান সাহেবের কথায় আসছে, সেটা হচ্ছে দেখুন সীমান্ত এলাকা যারা বাংলাদেশের, এই সীমান্ত এলাকার মানুষের আসলে দৃষ্টিভঙ্গিটা কীরকম। আপনি দেখবেন সীমান্ত এলাকার মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু বিডিআর এবং সীমান্ত এলাকার লোকজন তারা কিন্তু একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এবং আপনি দেখবেন যে অলওয়েজ তাদের সেন্টিমেন্টটা কিন্তু সীমান্ত এলাকার ওপারের যে মানে যে বাহিনী বিএসএফ, যেটা তাদের সম্পর্কে তাদের খুব ভালো একটা পারসেপশন নাই। যেটা উনি বললেন যে অনেক সময় এসে মানে অসংলগ্ন কথাবার্তার মধ্য দিয়ে এগুলো নিয়ে গেছে, এবং কখনো কখনো কোনো একটা
আপনার মানুষের যদি গরু যেটি কিছু কিছু এরিয়া আছে যেখানে আপনার তার কাটা বেড়াও নাই, কিন্তু তো যাতায়াত করা যেতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে সেটা গেলে সেটা আনতে গিয়ে তাদেরকে আবার ধরেছে এবং ফেলানির ঘটনা আমরা জানি। আমার কাছে যেটা মনে হয় কি, দেখুন, একটা যদি আমি একটু অন্য জায়গায় যাই, বাংলাদেশের যে সীমানা, বিশেষ করে এই যে আপনার ভারতের সাথে যে বৃহৎ একটা সীমানা, এই যে বাংলাদেশের যে সীমানা নির্ধারণ করে একটা দেশ ভূখণ্ড নির্ধারিত হলো, এটি আমার কাছে অপরিকল্পিত মনে হয়, এটা আমার দৃষ্টিতে। কারণ আপনি দেখবেন যে থাকার ঘরটা ভারতের ভেতরে, কিন্তু আপনি যে ওয়াশরুম, মানে যেটাকে বাথরুম বা পায়খানা যেটাকে বলি, সেটা দেখবেন বাংলাদেশ সীমানায় এরকম হচ্ছে। এরকম আমার মনে হয় না যে পৃথিবীর কোনো দেশে এই সীমানা নির্ধারণটি এরকম অপরিকল্পিতভাবে হয়েছে। তো সুতরাং এটা যদি আমরা একেবারে সাতক্ষীরার এই যে বসিরহাট থেকে শুরু করে দেখি, তাহলে আপনি দেখবেন যে এই চিকেন নেক এই পর্যন্ত সব জায়গায়, যেটা আমি নিজেই যাওয়ার আমার সুযোগ হয়েছে, যে মনে হচ্ছে নদীর ওই পারেই হচ্ছে আপনার ভারত, এই পারেই হচ্ছে বাংলাদেশ। তো এর সাথে যেটা আপনি প্রথমে বলেছিলেন ষড়যন্ত্র এবং নিরাপত্তা, নিঃসন্দেহে নিরাপত্তা অবশ্যই একটা থ্রেট, এবং সেই থ্রেটটি তখনও যেরকম ছিল, আজকেও বাংলাদেশের সেই থ্রেট থেকে মানে আমরা মুক্ত নই। তো আমি মনে করি যে আজকের বর্তমান যে প্রধানমন্ত্রী প্রাসঙ্গিকভাবে আসছে, যে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, দেখবেন যে তখন বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, আজকে যেটা বলা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, এটা কিন্তু পররাষ্ট্রনীতির মূল স্লোগান কিন্তু এখন এইটা। আগে কি ছিল যে কারোর সাথে বৈরিতা না, সবার সাথে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আসলে এটা হচ্ছে যে ওই মন্দের ভালো, মানে আমি আসলে কারোর সাথে শত্রুতা করবো না, সবার সাথে বন্ধুত্ব, বিষয়টা এরকম শুনতে ভালো লাগে, কিন্তু পররাষ্ট্রনীতি তো ওইভাবে ডিটারমাইন কিন্তু কোনো দেশের হয় না। আমি কেন হয়নি সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আপনার নেইবার কান্ট্রির সাথে কিন্তু আপনার স্বার্থগত বিষয় আছে, এবং সেই স্বার্থগত বিষয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি অব্যাহত রাখবেন এবং শেয়ারিংটাও থাকবে, কিন্তু আপনি কোনোভাবে দমন পীড়ন নীতির মধ্য দিয়ে একটা নতজানু পরনিষ্ঠিত হবে, এটা কিন্তু প্রত্যাশা কেউ করে না। এটি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন, আপনাদের মনে থাকবে 1977 যখন এই যে গঙ্গার যে ট্রিয়েটিটা, এটি প্রথম একটা চুক্তি হয়েছিল, এবং সেই চুক্তিটা কিন্তু জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে উনি উত্থাপন করেছিলেন। দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও কিন্তু জীবন দিতে হয়েছে এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য। আপনি এরপরে দেখবেন যে হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, ওই যে গঙ্গার যে ট্রিয়েটির যে ক্লজটা, ওটা কিন্তু উঠে দেওয়া হয়, এটা কিন্তু পরবর্তী দেখবেন যেটা নাই। অথচ 1977 এই চুক্তিটার একটা ট্রিয়েটি ছিল, যেটা জেনারেল অ্যাসেম্বলিতে উত্থাপন করা হয়েছে। তার মানে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপনাকে কিন্তু একদম পানির হিস্সা বা অন্যান্য যে বিষয়গুলো, মানে শেয়ারিংটা, এটা কিন্তু আপনাকে দিতে হবে। এবং এরশাদ সরকারকে কিন্তু কখনোই আপনি দেখবেন যে তাকে হুমকির সম্মুখীন হতে হয় নাই। যেমন আমি এখানে প্রসঙ্গক্রমে বলি, বর্তমান কিছুদিন আগে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান ছিলেন, এই জিএম কাদের, উনি ভারত থেকে যখন আসলেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনাদের সাথে কি কথা হয়েছে, বলে এটা বলা যাবে না, কারণ এটা এরকম একটি শব্দ ব্যবহার করছেন যে গোপন রাখা বা নিষেধ করা। আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে, উনি বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, বড় একটা সাক্ষাৎকার, অনেক কোশ্চেন আসছে, এবং যেদিন আপনার উনি দায়িত্ব গ্রহণ করেন সেদিনও সাংবাদিকরা প্রশ্ন করেছেন, নির্বাচনী ইস্তাহারে উনি এই কথাগুলো বলেছেন, এবং অতি সম্প্রতি উনি আর একটা সাক্ষাৎকার দিয়েছেন। আমি মনে করি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার যে মানে মা মরহুম বেগম খালেদা জিয়া, তাদের নীতি উনি অনুসরণ করছেন। এবং এই নীতির মধ্য দিয়ে আমি মনে করি যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনি তো সবসময় শত্রুতামূলক সম্পর্ক রেখে কোনো দেশ আসলে ওভাবে সার্ভাইভ করতে পারে না, কিন্তু আপনি বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশকে যদি আপনি আফল করতে চান, তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সাথে মর্যাদাপূর্ণ এবং সমমর্যাদাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখা, এবং তার জন্য যে সমস্ত পলিসি গ্রহণ করা উচিত সেটা উনি করবেন, কারণ জনগণ সে কারণে তাদের কিন্তু ব্রুট মেজরিটি দিয়েছে। আমি মনে করি এই জায়গাতে কোনো কার্পণ্যের সুযোগ নেই, এবং বাংলাদেশের জনগণ সেটাই প্রত্যাশা করে। বাট আমি কোনো রাষ্ট্রের সাথে বৈরী সম্পর্ক তৈরি হোক, সেটাও ব্যক্তিগতভাবে আমি কখনো সমর্থন করি না। ধন্যবাদ। আমরা আসবো আবারও। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছে নাজিয়া তাবাসসুম, পিলখানা হত্যাকাণ্ডে নিহত মেজর কাজী মোসাদ্দেক হোসেনের কন্যা। নাজিয়া, আমরা আপনার কাছেও আসবো, একটা নিয়মমাফিক বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। বিরতির পর এসে আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এরপর জানিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে।
ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছে কাজী নাজিয়া তাবাসসুম, যিনি পিলখানা হত্যাকাণ্ডে নিহত মেজর কাজী মোসাদ্দেক হোসেনের কন্যা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার কাছে আসলে জানতেই চাইব, যেহেতু প্রতি বছর দিনটি ঘুরে ঘুরে আসে এবং এই সময় আসলে আমাদেরকে যেই স্মৃতিচারণের কথা আমরা আসলে শুনতে চাই, সেটি আপনাদের জন্য কোনো অবস্থাতেই খুব সুখকর নয়, কিন্তু তারপরও দর্শকদের অবগতির জন্য কিংবা পুরো ঘটনাটি জানবার জন্য আমাদেরকে হয়তো বারবার আপনাদের কাছে যেতে হয়। আপনাদের জন্য এটি কোনোভাবেই স্বস্তিদায়কও নয়, কিন্তু তারপরেও জানতেই চাই একেবারে সেই দিনের ঘটনা, সেই দিনের অভিজ্ঞতা এবং পরবর্তীতে আপনারা যেই ধরনের প্রতিবন্ধকতা বা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে গেলেন, কারণ সেই জার্নিটাও তো আসলে খুব সুন্দর সুখকর ছিল না, খুব কঠিন একটা অবস্থার মধ্য দিয়েই আপনাদেরকে এর মধ্যে আসতে হলো। এই বিষয়গুলো একটু খুব সংক্ষেপেই শুনবো আপনার কাছে। আমাদের ওই এক্সপিরিয়েন্সটা দিয়ে গো থ্রু করতে আমাদের মানে দুঃখ হয় বা কষ্ট হয়, বাট বরঞ্চ আমি বলবো কি যে আহ, জনগণ জানতে চায় দেখে বা আপনাদের মধ্যে ডিসকোর্সটা থাকে দেখে আজকে আমাদেরকে সাহায্য করেছে 17 বছর পর এই পর্যায়ে এসেছে। কিন্তু যদি কথা বলি 2009-এর কথা, আমি তখন আম, আমি 9 বছর ছিলাম। আমরা তখন বিডিআর এর ভিতরে ছিলাম না, পিলখানায় ছিলাম না, আমরা তার বাহিরে ছিলাম। এবং তার কারণটা হচ্ছে কি, আমার বাবা হচ্ছে উনি র্যাবে পোস্টিং ছিলেন, এবং উনি আসলে ওই দিনকার দিনে উনি যায় বিডিআর পিলখানার মধ্যে একটা অ্যাওয়ার্ড রিসিভ করতেন। বিফোর হি গট মানে পোস্টেড টু র্যাব, তার আগে উনি বিজিবি বা বিডিআর এ ছিলেন, এবং তখন উনি যখন কুমিল্লায় পোস্টেড ছিলেন, উনি এক ট্রেন থেকে আরেক ট্রেনে, উনি চলন্ত ট্রেনে সে লাফ দেয় একটা ড্রাগ কার্টেল ক্যাচ করার জন্য, এবং তার ওই হিরোইক অ্যাকশনের জন্য তার রিওয়ার্ড পেতে গিয়ে আসলে আমি আমার বাবাকে হারিয়ে ফেলি। সো আমরা যখন জানতে পারি এই ইনসিডেন্টটা হচ্ছে, তখন আসলে আমাদের আমাদের কারোই ওই মন মানসিকতা ছিল না এটা একসেপ্ট করে নিতে কি যে আমার বাবা যিনি গিয়েছেন আসলে ওখানে একটা হিরো হিসাবে অ্যাওয়ার্ড নিতে, সেখানে উল্টা তার ডেড বডি চলে আসে। আহ, আমরা এবং আমার বাবা এমন একজন মানুষ ছিলেন, তিনি আসলে অনেক ভালোভাবে তার ওয়াইফকে চিনতেন, তিনি তার বাচ্চাদের জানতো যে আমরা অনেক ছোট, এবং তিনি জানতেন তার ওয়াইফের প্যাটার্ন কিরকম। সো তখনও যখন ইনসিডেন্ট ঘটতে থাকে বিডিআর এর ভিতরে, আমার বাবা তখন আমার মাকে টেক্সট পাঠাতে থাকে, চেক ইউর ফোন। তখন আমার মা ফোন মানে উনি কল দেন, বাট কল পিক আপ করা যায় না, এবং তখন উনি টিভি ওপেন করে উনি একটা চিৎকার দিয়ে উঠে, এবং তখন আমরা জানতে পারি আসলে ভিতরে ইনসিডেন্টটা কি হচ্ছে। আমার বাবা তখনও আম, উনি আটকে থাকেন, উনি একটা ওয়াশরুমের ভিতরে উনি আটকে থাকেন, এবং তখন তখন থেকে উনি চেষ্টা করেন ওনার ফ্যামিলির সাথে কমিউনিকেট করা। আমি আসলে বেশি ছোট ছিলাম বুঝার জন্য কি যে আসলে হয়তো আমার বাবা মারা যাচ্ছেন, বাট আমার ক্লিয়ারলি মনে আছে ওই পয়েন্ট অনওয়ার্ড থেকে আমরা জাস্ট টিভির সামনে বসেছিলাম। আমার বাবা, ইভেন দো হি ওয়াজ ইন হিজ লাস্ট ব্রেথ, হি মেড শিওর যে উনি আমাদেরকে রিঅ্যাসিওর করছিল। একটা টেক্সট আমি জীবন ভুলবো না, উনি একটা মেসেজ ওই টাইম লাইনের উইদিন 2 আওয়ার্স এর মধ্যে 12 PM উনি একটা টেক্সট পাঠায়। আমার ডাকনাম লাইক, আমার বোনের নাম ইলমিকা, তো উনি তখন বলে যে ইলমি লাইকা, ডোন্ট ওয়ারি, বাবা ইজ ব্রেভ এন্ড দ্যাট হি লাভস আস। তো ওই মুহূর্তেও আই এম প্রিটি শিওর উনি বাই দ্যাট টাইম হি রিয়ালাইজড দ্যাট বাইরে আর্ম ফোর্স মানে আর্মড নিয়ে তাদেরকে হান্ট করা হচ্ছে, বেসিক্যালি দে আর বিং মার্ডার্ড, বাইরে গানশটস আছে, বাট ওই মুহূর্তে উনি ওনার সন্তানের কথা ভাবেন, উনি ওনার ওয়াইফের কথা ভাবেন, এবং এই জিনিসগুলো আই ডোন্ট থিঙ্ক আমি কখনো ভুলতে পারবো। আহ, সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে সবসময় আমার মাথায় বাজবে, যে আমি যখন আমার ফ্রেন্ডদেরকে দেখি বা আমার অন্য কোনো কোনো রেগুলার সন্তানকে দেখি, তোমার লাস্ট মেমোরি কি তোমার বাবার সাথে, তো বা তোমার বাবার লাস্ট, তোমার বাবার কথা বললে তোমার কি মনে পড়ে? হয়তো তার বাবার হাসি মুখে চেহারা, হয়তো তার বাবা তার পাশে দাঁড়িয়েছে যখন জীবনের বিভিন্ন জায়গায় সে যেয়েছে, যখন হয়তো সে গ্রাজুয়েট করেছে তার বাবা তার সাথে ছিল, হয়তো সে যখন চাকরি পেয়েছে তার বাবা তার সাথে ছিল, হয়তো কেউ বিয়ে করেছে তার বাবা তার পাশে ছিল। ডেড বডি গণকবর থেকে উদ্ধার করে আনা, যেটা এমন পর্যায়ে ডিকম্পোজ, যেটা ওই মুহূর্তে আমার বিশ্বাসও হচ্ছিল না যেটা এটা আসলে আমার বাবা। এবং ওই মুহূর্ত থেকে আসলে জীবন এক একদমই সহজ ছিল না। আমি
ছোট ছিলাম, বাট আমরা আমরা মুভিজে যেটা দেখি যে প্রোটাগনিস্টে যখন কেউ মারা যায়, স্টোরিতে হিরো মারা যায় বা এরকম কিছু, তখন ফ্যামিলি, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি ছাপায় পড়ে বা বাইরের মানুষের ধিক্কার হয়, মনে হতো কি যে আসলে এটা তো রিয়ালিটি না, মানে এটা রিয়ালিটি কিভাবে হয়, মানুষের কমিউনিটিটা তো থাকে, বাট উই লিভ থ্রু দ্যাট রিয়ালিটি। যখন সত্যি কথা বলতে এরকম 25 প্রত্যেক বছর যখন এরকম 25শে ফেব্রুয়ারি আসতো, তখন ডিসকোর্স হতো, তখনও মানুষজন ওপেনলি, আসলে আমরা অনেক কিছু বুঝে অনেক কিছু বলতে পারতাম না যে এটার পিছে কার হাত আছে বা কি করছে, কারণ যারা এটা মূলত ইনভলভ ছিল তারাই পজিশন অফ পাওয়ারে ছিল। সো এভরি ইয়ার যখন 25th ফেব্রুয়ারি উড কাম অ্যারাউন্ড, তখন মানুষজন এসে তারা হয়তো আমাদের পাশে দাঁড়াতো, বলতো কি যে হ্যাঁ আমরা আমরা থাকবো, আমরা এটা দেখবো, কিন্তু মুহূর্তে 24 ঘন্টার পরে আর কেউ থাকে না। এই 17টা বছর আমার আমার মা, এই 57 জন ফ্যামিলি, তারা স্ট্রাগল করে আসছে, আজকে যে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছে, আমি যে নাফিজা, আপনাদের সাথে কথা নাফিজা বলতে একটু পারছি। সময় লাগবে। মানে বিষয়টা কি তাহলে এরকম যে একে তো আপনারা একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, আবার সেই কষ্টটা এমন চাপা কষ্ট যে সেটি আবার কাউকে বলতেও পারছেন না, আপনাদের যারা এখন বর্তমানে আছেন তাদের কোনো প্রকার হুমকি হয়ে যাবে বা তাদের বর্তমান জীবনে যে ইন্টারাপশন হয়ে যেতে পারে কোনো ধরনের, সেই জন্য সেগুলো বলতেও পারছিলেন না। বিষয়টা কি এরকম অনেকটা সাফোকেটিং সিচুয়েশনের মধ্যে ছিলেন আপনারা? এখন কারেন্টলি আমি বলবো না, আপনারা তো জানেন বেসড অন দি ইনভেস্টিগেশন রিপোর্ট, আমাদের যে প্রেস কনফারেন্সটা হয় ওনারা যেটা করেন, বেসড অন দ্যাট রিপোর্ট ওনারা একটা স্টেটমেন্ট করে কি যে তখনকার টাইমে আওয়ামী লীগের অনেক কি পলিটিক্যাল পার্টি ওয়ার ইনভলভড ইন দ্য ম্যাসাকার অ্যাজ পার দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট। সো তখন, এখনের চেয়ে তখন আমরা অনেক কিছু জেনে হয়তো বলতে পারতাম না, বিকজ উই ওয়ার আন্ডার কনসিস্টেন্ট সার্ভেইলেন্স, বিকজ ওনারাই পজিশন অফ পাওয়ারে থাকতো। ইভেন আমরা যদি কোনো এরকম কোনো টক শোতে যেও যদি কোনো শহীদ পরিবারের কেউ কোনো কথা বলে থাকতো, আমরা এটাও রিলে করা হতো, এবং ওখান থেকে আপার এচেলন থেকে কমিউনিকেশন ব্যাক আসতো কি যে আমরা হয়তো এই স্টেটমেন্টটা কেন করেছি। সো ওই মুহূর্তে আসলে আমাদের প্রপারলি কথা বলারও ওই জায়গাটা ছিল না, যে আমরা অনেক কিছু জেনেও হয়তো বলতে পারতাম না, কারণ কিভাবে তারাই এখন এসে আপনাদের এই সময়ের যেটি পরিবর্তিত পরিস্থিতি, এই সময় এসে আপনাদের অনুভূতিটা কি সেটিও বলবেন, এবং আপনাদের কি প্রত্যাশা, এবং এরই মধ্যে হয়তো বিভিন্ন জায়গায় কথাবার্তা হয়েছে, এবং আমি যখন আপনার সাথে কথা বলছি আজকেও আপনাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আপনাদের ইফতার পার্টি ছিল, সেই জায়গায় হয়তো কথাবার্তা হওয়ার কথা। এই সব কার্যক্রম থেকে এখনকার আশাবাদ বা এক্সপেকটেশন আপনাদের কিরকম? আসলে বলতে যে এখন 17 বছর স্ট্রাগল করে এসে এখন আমরা কিছুটা বলবো এক্সপেকটেশন একটু পজিটিভের দিকে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। এটা মূলত আমরা এক্সট্রিমলি গ্রেটফুল টু দ্য স্টুডেন্ট মুভমেন্ট, কারণ 5ই আগস্টের আগে দিস ওয়াজ ইম্পসিবল। আমাদের দাবি তখন থেকে এবং এখন থেকে একই আছে, কিন্তু তখন আসলে মনে হতো আমরা ওয়ালের সাথে কথা বলছি, কারণ নো ওয়ান উড লিসেন টু আস, আমাদের ওই সভরেন্টিটা ছিল না কথা বলার। 5ই আগস্টের পরে আমরা সরাসরি ভাবে অ্যাড্রেস করতে পারি কি যে আমরা এই ইস্যু দিয়ে স্ট্রাগল করছি, এবং তখন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কমিটি তৈরি হয়, এবং ওই ইনভেস্টিগেশন কমিটি একটা রিপোর্ট প্রেজেন্ট করে, যে রিপোর্টটা ইজ ইয়েট টু বি পাবলিশড টু দ্য পাবলিক, বাট ওই রিপোর্টটা ইজ থরলি ডান। এবং 17 বছর থেকে এখন থেকে আমাদের দুইটাই দাবি ছিল, এক শহীদ সেনা দিবস ঘোষণা করা, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদের প্রপার জাস্টিস পাওয়া। আলহামদুলিল্লাহ শহীদ সেনা দিবস আমরা পেয়ে গিয়েছি, কিন্তু আমাদের রিকোয়েস্ট হয়েছে ইভেন আজকে যে শহীদ সেনা দিবস একটা সি ক্যাটাগরি দিবস হিসাবে ওটা ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু সি ক্যাটাগরি তো পানি দিবস কিংবা গাছ দিবস যেগুলো, ওগুলো সি সি ক্যাটাগরিতেই পড়ে। কিন্তু দুনিয়ার পুরা ওয়ার্ল্ডের হিস্ট্রিতে 57 জন অফিসারকে এভাবে ব্রুটালি কখনো কোথাও মার্ডার করা হয় না। দ্য Right. ফ্যাক্ট দ্যাট দিস ইজ কমপ্লিটলি এগেইনস্ট আওয়ার সভরেনিটি, ইভেন ইন লিবারেশন ওয়ারেও আমরা এতগুলো আর্ম ফোর্সেস অফিসারকে আমরা হারাইনি। সো আমাদের রিকোয়েস্ট প্রধানমন্ত্রীর কাছে যে এই সি ক্যাটাগরি থেকে আপার ক্যাটাগরি থেকে এটা নেওয়া পসিবল হয় না কিনা, সেক্ষেত্রে আমাদের আরো
ফিল করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যেই ইনভেস্টিগেশন কমিটি যে রিপোর্টটা আছে ওই রিপোর্টটা যেন পাবলিক করা হয়, কারণ আমরা বিশ্বাস করে আমরা জানতে চাই আসলে বাই ডিটেলস এক্স্যাক্টলি কি হয়েছে এবং জাতিরও হয়েছে। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমাদের সময়ের স্বল্পতার জন্য এই আলোচনা এগিয়ে নিতে পারছি না। স্টুডিওতে যারা আছেন তাদের সাথে খুব সংক্ষেপেই কথা বলে আমরা শেষ করব। মেজর ইমরান, এই বর্তমান পরিস্থিতিতে আশাবাদের জায়গা যদি বলি সেটি কীরকম? বর্তমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অবশ্য ঘোষণা করা হয়েছে, নির্বাচনের আগেই সম্ভবত ঘোষণা করা হয়েছিল যে বিডিআর নামটিকে আবার পুনরায় বহাল করা হবে। এই নামের সাথে এর চরিত্র এবং অন্যান্য যে অতীত ঐতিহ্য সেগুলোও ফিরিয়ে আনার একটা বিষয় হয়তো থাকবে। সার্বিকভাবে কিভাবে দেখেন খুব সংক্ষেপে? আশা করি তার যে স্টার্ট, এটা পজিটিভ স্টার্ট এবং এটাকে খুব প্রায়োরিটি দিয়েছে। অনলি সে দেখেন গত 7 দিন 1 সপ্তাহ হলো টেক ওভার করেছে এবং সেক্ষেত্রে এত কমিটমেন্টের মধ্যে হি গেভ টাইম এই যে শহীদ পরিবারকে, এবং সে ওই বিডিআরের ইটা করতে বলেছে যে তদন্ত, যেমন এটা সূত্র ধরে অনেক আরও মারা গেছে আপনি জানেন, এরপরে যে কিলিংগুলি হয়েছে। এবং আরেকটা কথা আপনাকে বলা হয়নি, একটুখানি আমি বলি, সেটা হলো হিন্দি স্পিকিং কিন্তু লোকজন ওখানে ছিল, পাওয়া গেছে হিন্দি স্পিকিং, এটা একাধিক সূত্রে। এবং আমাদের যে মেজর যে আমি জাহিদ, ক্যাপ্টেন মাজহার, যে নূর মোহাম্মদ সাহেব যে আইজিপি ছিল ওনার মেয়ের জামাই, তা ওর কোর্সমেট ব্যাটসম্যান হলো মেজর জাহিদ। আচ্ছা, জাহিদ ওয়াদিন MIST, তাকে কল দিয়েছিল। তো তখন কিন্তু ও বলেছে ওকে যে এরকম, এবং এই জাহিদকে পরে জাহিদ যখন চাকরি ছেড়ে দেয়, যে হি ওয়াজ ফাউন্ড দ্যাট এখানে সে সব জানে, অনেক কিছু জানে, তখন হি লেফট দি জব। অ্যান্ড এই জাহিদকে পরে দেখেন কাউন্টার টেরোরিজম কী করে তাকে অনেক কিছু বানায়, জঙ্গি টঙ্গি বানিয়ে তাকে গুলি করে মারা হয় রূপনগরে। হ্যাঁ, এবং এই যে মেজর জাহিদের পরিবারের উপর অত্যাচার হয়েছে, তার ওয়াইফ 10 বছর জেল দেওয়া হয়েছিল পুরো মিথ্যা একটা ইস্যুর উপরে, জঙ্গি নাটকের মাধ্যমে। সুতরাং আমি বলবো, তারপরে আমার যে ফ্রেন্ড ছিল ওখানে বিডিআরে, DGFI এর একজন অফিসার ছিল, আমি নাম বলতেছি না, সে হি ইজ এ বিট স্ক্যার্ড। তো সে বলেছে 23 তারিখে লিফলেট বিতরণ করা হয়েছে এই যে এই ইসের মিউটিনির, এবং এই লিফলেট DGFI হেডকোয়ার্টারে আনা হয়েছিল, দেওয়া হয়েছিল, ইনফর্মড। তো এভরিথিং ওয়াজ অ্যাকচুয়ালি নোন, বাট কেন যে আমরা অ্যাকশন করি নাই সেটা বহিঃশক্তির চাপ ছিল আমি মনে করি, এবং এর জন্য আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যেন। অসংখ্য ধন্যবাদ। শেষ করব প্রফেসর ডক্টর মতিনুর রহমান, আপনি যদি কিছু যুক্ত করেন। না, এই যে মেয়েটার সাক্ষাৎকার এখানে আপনি নিলেন এবং উনি যে কথাগুলো বলল, এটা তো আসলে খুব হৃদয় বিদারক। তার বাবাকে উনি হারিয়েছেন, এবং ঘটনাটি এরকম যে বাবা পুরস্কৃত হতে যে মৃত্যুবরণ করতে হবে জীবনের ঝুঁকি, মানে এটা কতটা প্যাথেটিক হতে পারে পরিবারের জন্য। এখানে আরেকটা প্রাসঙ্গিক কথা বলি, আমি যে আমার বন্ধু মেজর রবির কথা বলছিলাম, তো ও একদিন কথা প্রসঙ্গে বলছিল যে আমরা সীমান্তে যখন পাহারা দিই, আমার চোখের সামনে দেখছি প্রায় 1 কোটি 2 কোটি এই যে অবৈধ মালামাল ওই দেশ থেকে আসছে, এটাকে আমরা কিন্তু সাথে সাথে কট করেছি, দেশের জন্যই করেছি। আর খারাপ লাগে যে আমরা যারা পলিটিশিয়ান তখন এই টাকাটা আমরাই লুটপাট করি। তো ও বলে যে দেখো আমরা পাহারা দিই দেশের জন্য, দেশের মানুষের জন্য, আর এটি সাম পলিটিশিয়ান, মানে ওভারঅল না, পলিটিশিয়ান তারা এটাকে লুটপাট করে। সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বর্তমান যে প্রধানমন্ত্রী, আসলে উনি তার একটা বক্তব্য বলেছেন, তার বাবা সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, মা পরপর 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, উনি এগুলো দেখেছেন। তাকে কোনো মোহ আমার মনে হয় না যে তাকে আকৃষ্ট করতে পারবে। উনি বলেছেন রুল অফ ল, এবং এই রুল অফ লটা যদি আপহোল্ড করা যায়, এটা যে এক্সিকিউশন করা যায়, আমার বিশ্বাস এই যে হত্যাযোগ্য যেটি, এটি বিচার যদি হয়, প্রত্যাশা করি বিচার হবে এবং ওনার নেতৃত্বেই হবে, তাহলে বাংলাদেশে এই জাতীয় ঘটনা ঘটবে না। এই ষড়যন্ত্র তো ভেতর থেকে হচ্ছে, এটা তো নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আমি সে কারণে প্রত্যাশা করি, এবং মেজর ইমরান সাহেবের কথা বলি যে অন্য ভাষার যে কথাটি, এটা দিয়ে শেষ করি। মরহুম বেগম খালেদা জিয়া ঘটনাক্রমে কোনো একদিন পেশাগত দায়িত্ব কারণে আমরা এক সাক্ষাৎকারে গিয়েছিলাম, তো উনি তখন বলেছিলেন যে আপনারা বিশেষ করে অভিজাত যে এলাকা, অনেক মানুষকে আপনারা চিনবেন না, দেখবেন যে অনেক শপিং মল হচ্ছে, অনেক কর্পোরেট হাউস টাউস হয়েছে, যেগুলো আসলে আমাদের দেশের লোকও না, এবং এটা কিন্তু বাংলাদেশে মাত্রাতিরিক্তভাবে সংখ্যা বেড়েছিল। তো ওইটা আমার কাছে মনে হয় যে অনেকগুলো জায়গাতে যেটা অনুপ্রবেশ ভেতরেই, যেটা আমি নিজেই তো অ্যাড্রেস করছি রাষ্ট্র ক্ষমতা থেকে, সেখানে তো এটা নতুন করে কিছু সুযোগ নেই। সেক্ষেত্রে আমার লাস্ট কথাটা হচ্ছে, আমরা মর্যাদা চাই,
মর্যাদার মধ্য দিয়ে সুসম্পর্ক চাই, কিন্তু কোনো অন্যায়কে প্রশ্রয় দিয়ে নয়। আমি মনে করি এই অন্যায়ের বিচারটা হওয়া উচিত, জি। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। নাফিজা, যদি কিছু যুক্ত করেন আমরা শেষ করব। আমার আইন থেকে আসলে তেমন একটা কিছু বলার নেই, শুধু একটাই রিকোয়েস্ট থাকবে জাতির জন্য। আমরা এত দূর আসতে পেরেছি 5ই আগস্টে, বিকজ 5ই আগস্ট পর্যন্ত, কারণ জাতি আসলে আপনারা সকলে জানতে চেয়েছেন এটার পিছে আসলে কে দায়ী। ইভেন আঙ্কেল যারা আমার সামনে বসে আছেন, বিকজ অফ পিপল লাইক ইউ, বিকজ অফ ডিসকাশন লাইক দিস আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। সো আমার রিকোয়েস্ট থাকবে জাতির প্রতি এবং সবার প্রতি কি, যে যতক্ষণ পর্যন্ত সবাই না জানে বিডিআর পিলখানাটা কেন হয়েছে, আপনারা সকলে প্লিজ আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে আমরা শুধু এটিই বলতে পারি যে তদন্তটি হয়েছে তার রিপোর্ট যেন জনসম্মুখে প্রকাশ করা হয় অতি দ্রুত, এবং এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। কারণ যে পরিবারের কাছ থেকে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেটি তো কোনোভাবেই হয়তো পূরণ করা যাবে না, কিন্তু তাদের কিছুটা হলেও স্বস্তি কিংবা সান্ত্বনা দেওয়া যাবে যে কেন ঘটনাটি ঘটলো, কারা ঘটনাটি ঘটালো। সেই প্রত্যাশা নিয়েই আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।